আমরা এই ভিডিওর মধ্যে আলোচনা করব মিডল ইংলিশ পিরিয়ড। মিডল ইংলিশ পিরিয়ডকে আমি কতগুলো পার্টে ভাগ করেছি। তার মধ্যে প্রথম পার্টটা হলো পোয়েট্রি সেকশন, যে কোন কোন রাইটার এই মিডল ইংলিশ পিরিয়ডের মধ্যে পোয়েট্রির জন্য বিখ্যাত। আমাদের ফার্স্ট রাইটার, যেটা সবার পরিচিত, সে হলো জিওফ্রি চসার। জিওফ্রি চসার আমাদের কাছে পরিচিত দ্য ক্যান্টারবরি টেলস, ট্রয়লাস অ্যান্ড ক্রেসিডা নামক পয়েমের জন্য। নেক্সট আমাদের কাছে রয়েছে উইলিয়াম ল্যাংল্যান্ড, সে বিখ্যাত পিয়ার্স প্লাউম্যান এর জন্য। এরপরে রয়েছে দ্য পার্ল পয়েট। পার্ল পয়েট অনেকগুলো পোয়েটের সমষ্টি। এদের রাইটিং হলো পার্ল, সার গোয়েন অ্যান্ড দ্য গ্রিন নাইট, এইরকম। এরপরে আছে আমাদের জন গোয়ার। জন গোয়ার তিনটা ল্যাঙ্গুয়েজের মধ্যে লিখেছিল। ফার্স্ট ল্যাঙ্গুয়েজ তার ল্যাটিন, সেকেন্ড ফ্রেঞ্চ অ্যান্ড থার্ড ইংলিশ। সো এখানে যেটা আছে কনফেসিও অ্যামান্টিস, সেটা আমাদের একটা পোয়েট্রি, যেটা জন গোয়ারের লেখা। এরপরে থমাস হকলেভ। থমাস হকলেভ তার বিখ্যাত রেজিমেন্ট অফ প্রিন্সেস জন্য বিখ্যাত। লাস্ট ওয়ান হচ্ছে জন লিটগেট। জন লিটগেট আমাদের দ্য ফল অফ প্রিন্সেস অ্যান্ড দ্য সেজ অফ থেবস এর জন্য বিখ্যাত। এরপরে আমরা এই মিডল ইংলিশ পিরিয়ডের প্রোজ রাইটারগুলো সম্বন্ধে জানব। মিডল ইংলিশ এর প্রোজ রাইটার হলো জন ওয়েক্লিফ। জন ওয়েক্লিফকে আমরা ট্রান্সলেশন অফ বাইবেল এর জন্য জেনে থাকি। এরপরে আছে থমাস ম্যালোরে। থমাস ম্যালোরে তার এক আর্থানিয়ান রোমান্স রয়েছে, সেটা হলো লে মর্টে ডি আর্থার। কিং আর্থারকে কেন্দ্র করে এই প্রোজটা লেখা হয়েছিল। রিলিজিয়াস অ্যান্ড অ্যালেগরিক্যাল ওয়ার্কস এই যুগের মধ্যে আমরা অনেক খুঁজে পাবো। তার মধ্যে বেশিরভাগ ওয়ার্কসেই এই রিলিজিয়াস আর অ্যালেগরিক্যাল ফিল্ডের মধ্যে, সেগুলো কিন্তু অ্যানোনাইমাস, মানে কোনো রাইটারের হদিস পাওয়া যায়নি। তার মধ্যে হলো দ্য আউল অ্যান্ড দ্য নাইটেঙ্গেল, কার্সার মুন্ডি, এই রকমের কিছুগুলো ওয়ার্কস। রিচার্ড রোলে। রিচার্ড রোলে সে তার বিখ্যাত রাইটিং দ্য ফায়ার অফ লাভের জন্য আমাদের কাছে সুপরিচিত। নেক্সট জুলিয়ান অফ নরউইচ, তার রাইটিং হলো রেভেলেশন অফ দ্য ডিভাইন লাভ। মার্গারেট ক্যাম্পে, তার যে বই দ্য বুক অফ মার্গারেট ক্যাম্পে, সেটার জন্য সে আমাদের কাছে পরিচিত। এরপরে কিছু ড্রামা, বিশেষত মিস্ট্রি, মিরাকল, মরালিটি ড্রামার জন্য এই মিডল ইংলিশ পিরিয়ড বিখ্যাত আমাদের। বেশিরভাগ ড্রামাই কিন্তু অ্যানোনাইমাস, এর মানে হলো কোনো রাইটারের খবর পাওয়া যায়নি এই ড্রামাগুলো লেখার কেন্দ্র করে। তার মধ্যে ফেমাস কয়েকটা হলো দ্য সেকেন্ড স্যাফার্ড প্লে আর এভরিম্যান। এভরিম্যান হলো আমাদের মরালিটি প্লে। এরপরে আমরা জানবো ব্যাকগ্রাউন্ড এই মিডল ইংলিশকে কেন্দ্র করে। ফার্স্ট যে ব্যাকগ্রাউন্ডটা আমাদের মনে রাখতে হবে মিডল ইংলিশের জন্য, সেটা হচ্ছে দ্য ব্ল্যাক ডেথ। এই ব্ল্যাক ডেথ শুরু হয়েছিল 1347 থেকে আর শেষ হয়েছিল 1351-তে। এই ব্ল্যাক ডেথ হলো একটা প্লেগ অ্যাটাক, a significant portion of the population leading to labor shortages and decline of feudalism. তাহলে এটা আমাদের দুই রকমের কারণ তৈরি করে, একটা হচ্ছে লেবার শর্টেজ আর ফিউডালিজম যেটা ছিল সেটাকে ডিক্লাইন করে। Social mobility increased and the rising merchant class gained influence, contributing to more diverse audience for literature. So এটা হলো আমাদের ব্ল্যাক ডেথের ইম্প্যাক্ট। এরপরে যেটা রয়েছে যা পিজেন্ট রিভোল্ট, যেটা 1381। এই পিজেন্ট রিভোল্টের ডেটটা 1381, এটা অনেকবার অনেক পরীক্ষাতে এসেছে, তাই একটু মনে রাখবে।
peasant revolt কি? Sparked by oppression, taxation and poor living condition, the revolt highlighted the growing dissatisfaction of the lower classes. এর মানে হলো যে গরিব মানুষদের উপরে যে ট্যাক্স চাপিয়ে দেওয়া হয়েছিল সেটার বিরুদ্ধে এই যে যারা কৃষক বা লোয়ার ক্লাসের পিপল তারা বিদ্রোহ করেছিল। সেটা হয়েছিল 1381 খ্রিস্টাব্দে। এই বিদ্রোহের সাথে যেসব রাইটারগুলো এনগেজ হয়েছিল, যেমন উইলিয়াম ল্যাংল্যান্ড, তার বিখ্যাত রাইটিং পিয়ার্স প্লাউম্যানের মধ্যে এই জিনিসটাকে তুলে ধরেছিল। এরপরে আছে দ্য 100 ইয়ার্স ওয়ার। এটা খুব ইম্প্যাক্টফুল, 100 বছর ধরে চলেছিল, সেই জন্য এর নাম 100 ইয়ার্স ওয়ার। এটা 1337-এ শুরু হয়েছিল অ্যান্ড 1453-তে শেষ হয়েছিল। অলমোস্ট ম্যাক্সিমাম ক্যারিয়ার অফ চসার্স লাইফ এই 100 ইয়ার্স ওয়ারের মধ্যে পড়েছে। The war with France fostered a sense of English national identity which was reflected in the literature of time. এই 100 ইয়ার্স ওয়ারটা কার সাথে হয়েছিল? ফ্রান্সের সাথে হয়েছিল, এটা মনে রাখবে। আর এইখানেই ইংলিশ মানুষদের প্রতি যে একটা দেশের প্রতি প্রেম সেটা কিন্তু প্রথম লক্ষ্য করা যায়, আর সেটা আবার লিটারেচার মধ্যেও দেখা যায়। দ্য ইউজ অফ ইংলিশ ইন গভর্নমেন্ট অ্যান্ড লিটারেচার ইনক্রিজ। আর এটার পরে ইংলিশের যে ভূমিকা গভর্নমেন্ট আর লিটারেচারের ক্ষেত্রে সেগুলো কিন্তু তৈরি হয়েছিল। এর আগে কিন্তু ইংল্যান্ডের মধ্যে ফ্রেঞ্চ আর ল্যাটিন কালচার দেখা যেত, কিন্তু 100 ইয়ার্স ওয়ারের পরে সেটা কিন্তু ইংলিশে শিফট হয়ে যায়। এরপরে লাস্ট যেটা খুব দরকার সেটা হলো প্রিন্টিং প্রেস। প্রিন্টিং প্রেস প্রথমে জার্মানিতে এসেছিল, গুটেনবার্গ নিয়ে এসেছিল। তারপরে সেখান থেকে এক ইংলিশ ব্যক্তি, তার নাম অবশ্যই তোমাকে মনে রাখতে হবে, উইলিয়াম ক্যাক্সটন, সে প্রথম ইন্ট্রোডিউস করে প্রিন্টিং প্রেস ইংল্যান্ডে 1476, enabling the mass production of texts. The revolutionized literature, making words more accessible to the growing literary middle class. তো এই যে কিছু ব্যাকগ্রাউন্ড আমাদের মিডিল ইংলিশ সম্বন্ধে সেগুলো অবশ্যই মনে রাখতে হবে, এবং তার সাথে যে রাইটারগুলোর কথা বললাম আমি, এই যে রাইটারগুলো সেই রাইটারগুলো অবশ্যই তোমাকে ডিটেলসে একবার জেনে নিতে হবে। ডিটেলসে বলতে তার এই পোয়েমগুলো, যতগুলো পোয়েম লিখেছে, জিওফ্রি চসার এই দুটো পোয়েম বাদ দিয়েও আরও অনেক পোয়েম লিখেছেন, তাহলে সেই পোয়েমগুলো একবার জেনে নিলে অবশ্যই সুবিধা হবে তোমার পরীক্ষাতে এইখান থেকে প্রশ্ন উত্তর করা। আর মিডিল ইংলিশ পিরিয়ডের ভূমিকা ইংলিশ লিটারেচারের ক্ষেত্রে খুব একটা বেশি নয়, মানে রাইটারের বা উল্লেখযোগ্য বইয়ের যদি আমরা কেন্দ্রবিন্দু থেকে দেখি, কিন্তু এখান থেকে শুরু হয় ইংলিশের ব্যাকগ্রাউন্ড, ইংলিশের যে একটা গোড়ার ভিত, তাই মিডিল ইংলিশ লিটারেচারকে একটু জানতেই হয়, তো সেটাই।